90 গণতন্ত্রের উত্তরণের পর দ্বিতীয়বারের মতো হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর বিরোধী দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সংসদ সদস্যরা ঠিক করবেন কে যাচ্ছেন বঙ্গভবনে। যদিও সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় সরকারি দলের প্রার্থী শেষ পর্যন্ত জিতবেন তা বলাই যায়। শফিকুল হকের প্রতিবেদন। 91 সালে সংসদীয় গণতন্ত্রে ফেরার পর শুরু হয়েছিল যে যাত্রা, 35 বছর পর সেই একই সাংবিধানিক প্রক্রিয়ায় আবারও রাষ্ট্রপতি নির্বাচনের মুখোমুখি বাংলাদেশ। আব্দুর রহমান বিশ্বাস থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাঝে পেরিয়ে গেছে 3.5 দশক। 91-এ নির্বাচনের মধ্য দিয়ে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র। সংসদীয় ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ ছিল নতুন রাষ্ট্রপতি নির্বাচন। এরপর বদলে যায় নির্বাচনের চরিত্র। 96-এ বিচারপতি শাহাবুদ্দিন আহমদ, 2001-এ AQM বদরুদ্দোজা চৌধুরী, 2002 সালে ইয়াজউদ্দিন আহমেদ, 2009 সালে জিল্লুর রহমান, 2013 ও 18 সালে আব্দুল হামিদ এবং সবশেষ 2023 সালে মোহাম্মদ শাহাবুদ্দিন। ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী হিসেবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় স্বৈরাচার আওয়ামী লীগ মনোনীত রাষ্ট্রপতি পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হলেই দায়িত্ব ছাড়বেন তিনি। সংবিধানের 48 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচিত হন সংসদ সদস্যদের ভোটে। 1991 সালের আইন অনুযায়ী পুরো নির্বাচন পরিচালনার দায়িত্বে নির্বাচন কমিশন। কমিশনই তফসিল ঘোষণা থেকে শুরু করে আনুষঙ্গিক সব দায়িত্ব পালন করছে। জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী বাস্তবতায় দীর্ঘ সময় পর আবারও এসেছে রাষ্ট্রপতি নির্বাচন। সংবিধানের 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতায় বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি, এটা বলা যেতেই পারে। শফিকুল হক, 71, ঢাকা। আজকের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর 21 আগস্ট শপথ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার সংসদ সচিবালয়ে সরকার দলীয় সংসদ সদস্যদের সভা শেষে তিনি জানান, শুক্রবার সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি। বৃহস্পতিবার সংসদ কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোট হবে বলেও আশাবাদ জানান চিফ হুইপ। কালকে দেখবেন আপনারা আমাদের দুজন সদস্য হবেন, ক্যান্ডিডেট হবেন। একজন হলো ডক্টর অলি আহমেদ, আরেকজন হলো আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। আমরা ভোট হবে, এদেশে মানুষ ভোট কেমনে দেয়, কেমন করে দেয় সেটা আবার প্রত্যক্ষ করবে এবং মানুষের মনোজগৎ তৈরি হবে নতুন করে ভোটের প্রতি। পরের দিনই 21 তারিখ সন্ধ্যা 7:30টার সময় বঙ্গভবনে শপথ হবে ইনশাআল্লাহ। কলকাতায় আগুনে নিহতদের মধ্যে 7জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় নাগরিক। বুধবার রাতে নিহতদের বিষয়ে সবশেষ এই তথ্য জানিয়েছেন বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ। তিনি জানান, পুরো প্রক্রিয়া শেষে দ্রুত মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। মঙ্গলবার গভীর রাতের এই দুর্ঘটনায় নিহতদের সবাই বাংলাদেশি বলে প্রথমে খবর দিয়েছিল ভারতীয় সংবাদ মাধ্যম। এর আগে স্থানীয় পুলিশের বরাতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নিহতদের মধ্যে 5 জন বাংলাদেশি হওয়ার তথ্য দিয়েছিল। কলকাতার নিউ মার্কেট এলাকায় মির্জা গালিব স্ট্রিটের এই হোটেলে আগুনে পুড়ে ও দগ্ধ হয়ে মারা যাওয়াদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু রয়েছে। কলকাতায় আবাসিক হোটেলে নিহত 7 বাংলাদেশের মধ্যে 4 জন কুষ্টিয়ার বাসিন্দা। এরা হলেন সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী, সন্তান ও শ্বশুর। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষে কলকাতায় এসে ওই হোটেলে অবস্থান করছিল তারা। আজই তাদের দেশে ফেরার কথা ছিল। মর্মান্তিক এবং মৃত্যুতে শোকে পাথর পুরো পরিবারটি। এদিকে আগুনে নিহত আরেক বাংলাদেশি আহমেদ বাবুর বাড়ি সাভারের আমিন বাজারে, আর রেবতী সরকার ও SM আলিমুজ্জামানের বাড়ি সাতক্ষীরায়। তাদের পরিবারেও চলছে শোক। শাহিন আলী ও রায়ন বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন।
পরিবারের 4 সদস্যকে হারিয়ে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্তের বাড়িতে এখন শুধুই কান্নার রোল। এমন করুণ মৃত্যু মানতে পারছেন না স্বজনদের কেউ। গত 13 আগস্ট স্ত্রী আফসানা শারমিন মনীষা ও তার 3 বছরের ছেলে স্বর্ণশীষ দত্তের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন দেবাশিস দত্ত। সাথে ছিলেন তার শ্বশুর আকরাম হোসেন। বেঙ্গালুরুতে চিকিৎসা শেষ করে মঙ্গলবার তারা কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানেই আগুনে করুণ মৃত্যু হয় সবার। তাদের মৃত্যুর খবরে শোক নেমে আসে দেবাশিসের পুরো পরিবার সহ কুষ্টিয়া শহরে। সকাল থেকে তার বাড়িতে ভিড় করেন বন্ধু, সাংবাদিক ও প্রতিবেশীরা। দেবাশিসের 8 বছরের মেয়ে ফাহিমাকে সান্ত্বনা জানানোর ভাষা হারিয়ে ফেলেছেন সবাই। আজকে দেশে আসার কথা ছিল, কালকে চেন্নাই থেকে ফ্লাইট করে আপনার কলকাতায় গেছে। দেবাশিস দত্ত সহ স্ত্রী তার শ্বশুর মারা গেছে। তারপরে আমি তখনও বিশ্বাস করিনি, যখন আমি ছবিটা দেখছি তখন আমার মেয়ের বান্ধবী বলছে যে এরকম কাকি আপনি শক্ত আনামেছে কে বলছে দেবাশিস আর নাই। আমি তখন জানতে পারছি। নিহত দেবাশিস দত্ত আজকের পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল 9-এর কুষ্টিয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় পত্রিকা দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্বে ছিলেন। সাংবাদিক অঙ্গনে পরিচিত মুখ দেবাশিসের মৃত্যুতে শোকাহত তার সহকর্মীরা। একদিন হোটেলে ছিল, হোটেলে থাকার পরে এসি পাস্ট করে ভালো ইন্তেকাল করেছে। বাংলাদেশের যেসব টেলিভিশন আছে সবগুলো খবরে দেখছি যে 9 জন মারা গেছে। হঠাৎ করে কেন যেন মনের ভিতর খুব বলি ডাকতেছে এরকম কেন কিনে নিয়ে এসে বাসায় দিয়ে গেলাম আর বলে গেলাম বাবা তুমি টেনশন করো না, তোমার বাবা কালকে চলে আসবে। কিন্তু আজকে সকালবেলা যখন শুনতে পেলাম যে সে আর নেই, ওর ভিতরে কোনোদিন এই কাজটি করেনি। সবার সাথে ওর সুসম্পর্ক ছিল, ওর মনে প্রাণে চিন্তা চেতনায় সবসময় ছিল সাংবাদিকতা। এদিকে অগ্নি দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের আরেকজন সাভারের আমিন বাজারের আহমেদ বাবু। কসমেটিক্স দোকানের মালামাল কিনতে ভারতে গিয়েছিলেন তিনি। 37 বছর বয়সী বাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। আমার ছবি পাঠিয়েছে, ওই ছবি থেকে আমরা সবাই শিওর হই এটা বাবু আহমেদ। বাবু আমাদের খুব ভালো বন্ধু ছিল, তো বাবুকে ভোলার মতন না। চেষ্টা চলছে, এখান থেকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা চলছে, সব ধরনের কথাবার্তা চলছে, আল্লাহ দেখা যাক। শেষবারের মতো নিহত আহমেদ বাবুর মৃতদেহ দেখার অপেক্ষায় স্বজনরা। মনিরা কাজুরি, ৭১। এদিকে নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পরই টনক নড়েছে স্থানীয় প্রশাসনের। বুধবার সন্ধ্যায় নিউ মার্কেট এলাকায় হোটেল, গেস্ট হাউস ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে অভিযান চালায় পুলিশ। তারা হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা ঘুরে দেখেন। এদিকে এই ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন আমলের দুর্নীতিকে দায়ী করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও বিরোধী বাম নেতারা। ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতের পরিবারের লোকজন সুবিচার পাবেন বলে আশ্বাস দেন তিনি। কারা মহাপরিদর্শকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তাকে নিজ কর্মস্থল বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে তার চাকুরি বাংলাদেশ সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে। 2024 সালের 11 আগস্ট কারা মহাপরিদর্শকের দায়িত্ব পান মোতাহের হোসেন। দায়িত্ব পালনের সময় সম্প্রতি তার বিরুদ্ধে কারাগারে আটক আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ ওঠে। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের 2টি স্পা সেন্টারে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতের ওই অভিযানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিভিন্ন বয়সী 53 জন নারী পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। গুলশান থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে গুলশানের হট স্টোন স্পা ও ওয়ান সেলুন নামের 2টি স্পা সেন্টারে অভিযান চালিয়ে ওই 53 জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, স্পা ও সেলুনের আড়ালে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনার গোপন সংবাদে বুধবার রাতে ওই 2টি স্পা সেন্টারে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে 29 জন নারী ও 24 জন পুরুষ রয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হওয়াদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযানের বিষয়ে গুলশান থানা পুলিশ জানায়, গুলশান এলাকায় স্পা সেন্টারের আড়ালে এ ধরনের কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অভিযোগের বিষয়ে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ঢাকা নগরীর 416 বছর উপলক্ষে হৃদয়ে ঢাকা 416 শীর্ষক
মাসব্যাপী উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর অংশ হিসেবে রাজধানীর মধুমিতা সিনেমা হলে 22 আগস্ট থেকে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎসব। বুধবার সন্ধ্যায় মধুমিতা সিনেমা হলে এ নিয়ে হয়ে গেল এক সংবাদ সম্মেলন। উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সহ চলচ্চিত্র জগতের অনেকে। অরণ্য আনোয়ারের প্রতিবেদন। একসময় বুড়িগঙ্গা ছিল প্রমত্তা। ঢাকার বয়স বাড়ার সাথে সাথে নদীটাও হারিয়েছে জৌলস। তাই বলে সময় কিন্তু থেমে থাকেনি। ইতিহাসকে সঙ্গে নিয়েই এগিয়ে চলেছে 416 বছরের পুরনো এই নগরী। উৎসবে, গর্বে, দায়িত্বে, প্রতিপাদ্যে হৃদয়ে ঢাকা 416 শীর্ষক উৎসবের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ উপলক্ষে বুধবার সন্ধ্যায় মধুমিতা সিনেমা হলে অনুষ্ঠিত হয় এক সংবাদ সম্মেলন। সেখানে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। আমরা হৃদয়ে ঢাকাটাকে ধারণ করতে চাই, সেই কারণে ঢাকা উৎসব প্রতি বছর আমরা করব। এইবার শুরু করলাম আমরা, আগামী বছর ইনশাল্লাহ আরও ভালো হবে আমি বিশ্বাস করি। আবার ঢাকা উৎসবকে কেন্দ্র করেই ঢাকাতে আমরা একটা নতুন জাগরণ সৃষ্টি করতে চাই। এই ঢাকার ইতিহাস, ঢাকার সংস্কৃতি, ঢাকার কৃষ্টি, ঢাকার খাওয়া দাওয়া, ঢাকার ভাষা সব কিছু মিলেই আমরা জনগণের সামনে এটাকে আবার নিয়ে আসতে চাই। আয়োজনে আরও উপস্থিত ছিলেন মধুমিতা মুভিজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান, খল অভিনেতা শিবাসানু ও সাংবাদিক আহমেদ তেপান্ত সহ অনেকে। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটি অনুষ্ঠান ঢাকার 416 বছর পূর্তিতে আপনারা আয়োজন করেছেন বা আপনারা ভেবেছেন যে চলচ্চিত্রের মানুষদের উৎসাহিত করার জন্য বা যারা আমাদের চলচ্চিত্রে বিভিন্ন সময় অবদান রেখেছেন তাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারটা। আমরা যে ঐতিহ্যকে ধারণ করেছি, যে বহন করে চলেছি, সেটাকে আমরা আগামী প্রজন্মের কাছে যদি না তুলে ধরি তাহলে আমাদের ইতিহাস, আমাদের যে সমৃদ্ধি সব কিছু তাদের কাছে একটা কালো ছায়ার মতনই থাকবে। আর আমাদের ঢাকা সিটির এই যে 416 বছর, এইটা তো একটা অনেক বড়। আমি বিং এ ঢাকাইয়া, আমি কিন্তু ঢাকার জন্ম। সো এই প্রোগ্রামটা আমার জন্য অনেক অনেক মিন করে। সপ্তাহব্যাপী এই উৎসবে মোট 13টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। আগামী 28 আগস্ট শেষ হবে এই উৎসব। চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, পরিচালক সহ সাংস্কৃতিক অঙ্গনের 58 জনকে সম্মাননা প্রদান করা হবে। অরণ্য আনোয়ার, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71 সাথে।